নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং শুভ আগাম দীপাবলি এবং শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই। আজকে আমরা বন্ধুরা গরুর ইদানিং একটা লাম্পি ডিজিজ স্কিন খুবই হচ্ছে ভারতবর্ষ তথা বাংলাদেশেও এবং আমাদের ইউরোপ ও এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে এই ডিজিজের খুবই প্রকোপ বেড়েছে। আগে আফ্রিকায় দেখা যেত, কিন্তু এই ডিজিজ এখন আমাদের এশিয়া ইউরোপিয়ান যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশেও দেখা যাচ্ছে এবং ভারতবর্ষে ইদানিং খুবই বড় আকার নিচ্ছে। তো আজকে আমরা এই ডিজিজটা নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এবার বন্ধুরা বলা যাক লাম্পি স্কিন ডিজিজের কারণ কি। লাম্পি স্কিন ডিজিজের কারণ হলো, প্রথমেই বলেছিলাম যে এই ডিজিজের কারণ হলো এক ধরনের ভাইরাস এবং এটা হলো ক্যাপ্রিপক্স গোত্রের এক ধরনের ভাইরাস। আমি লিখে দেখাই তোমাদের। ক্যাপ্রিপক্স গোত্রের এক ধরনের ভাইরাসের কারণে এই রোগ হয়। ভাইরাস সাধারণত আমাদের তিনটে রুট দিয়ে আর কি শরীরে প্রবেশ করে। এক হলো ইনজেকশন, মানে খাদ্যর মাধ্যমে, খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে। দুই হলো ইনহেলেশন, বাতাসে যে সবসময় ভাইরাস উপস্থিত। আমরা যখনই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাস অটোমেটিক শরীরে প্রবেশ করে যেতে পারে। শরীরে কোনো জায়গায় কাটা ছেঁড়ার মাধ্যমে ভাইরাস প্রবেশ করতে পারে, ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, এইভাবে প্রবেশ করে। এই ক্ষেত্রে লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রেও ক্যাপ্রিপক্স ভাইরাস গোত্রের যে ভাইরাস, সেটাও এই তিনটে রুট দিয়ে শরীরে প্রবেশ করে এবং শরীরে প্রবেশ করার পর এই রোগের লক্ষণ প্রকাশ পেতে, মানে ইনকিউবেশন পিরিয়ড এই রোগের ক্ষেত্রে 4 থেকে 14 দিন। ইনকিউবেশন পিরিয়ড এলএসডির রোগের 4 থেকে 14 দিন। ভাইরাস শরীরে প্রবেশ করার পরই এরা সিস্টেমিক সার্কুলেশনে যায়, মানে রক্ত সংবহন তন্ত্রে চলে যায়। তারপর এরা ত্বকের বিভিন্ন জায়গায় এবং লিম্ফ গ্রন্থিতে এরা মাল্টিপ্লিকেশন করতে শুরু করে এবং মাল্টিপ্লিকেশন শুরু করার পরেই এরা শুরু করে তখনই এরা শরীরে বিভিন্ন হিস্টামিন সেল আছে, সেখান থেকে হিস্টামিন প্রডিউস করে এবং সেরোটোনিন প্রডিউস করে, যার ফলে ফোলা ভাব তৈরি হয় এবং ব্যথা এবং যন্ত্রণায় গবাদি পশুটা ভুগতে থাকে। এই হলো কারণ লাম্পি স্কিন ডিজিজের। এখানে একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, এই ইনকিউবেশন পিরিয়ড কি জিনিস। ইনকিউবেশন পিরিয়ড হলো, মানে একটা শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করার পর সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করে এবং মাল্টিপ্লিকেশন করে ওর যে রোগ লক্ষণ প্রকাশ, মানে এই যে সময়কালটা, এই সময়কালকেই ইনকিউবেশন পিরিয়ড বলে। মানে ভাইরাস শরীরে প্রবেশ করা এবং লক্ষণ প্রকাশ পাওয়ার মধ্যে যে সময়কালটা, সেই সময়কেই ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। আর লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে, এলএসডির ক্ষেত্রে 4 থেকে 14 দিন ইনকিউবেশন, মানে 4 থেকে 14 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায় আর কি। মানে শরীরে জীবাণু প্রবেশ থেকে আরম্ভ করে লক্ষণ প্রকাশ পেতে 4 থেকে 14 দিন টাইম লাগে। বন্ধুরা এবার বলি লাম্পি স্কিন ডিজিজের লক্ষণগুলো কি কি। এই রোগের প্রথম লক্ষণ হলো, মানে একদম প্রমিনেন্ট যে লক্ষণ, সেটা হলো গায়ে পক্স। রোগে যেরকম গুটি নডিউল বা গুটি তৈরি হয়, এই রোগের ক্ষেত্রে বড় বড় গুটি তৈরি হয় গায়ে গরুর, এবং গায়ে সর্বত্র এই গুটি দেখা যায়। তাহলে প্রথম লক্ষণ হলো গায়ে গুটি তৈরি। ভাইরাস যখন শরীরে প্রবেশ করে তারপর ওরা মাল্টিপ্লিকেশন করতে থাকে এবং মাল্টিপ্লিকেশন করার সময় যে সমস্ত শরীরে মাস্ট সেল আছে, সেখান থেকে হিস্টামিন এবং সেরোটোনিন এই জাতীয় অটোকয়েড নিঃসরণ করে
এই অটোকয়েডের জন্যই শরীরে তখন ওই ফোলা বা গুটিগুলো তৈরি হয়। এবং চামড়ার তলাতেও যেমন করে, সেরকম লিম্ফ গ্রন্থি, শরীরে বিভিন্ন জায়গায় লিম্ফ গ্রন্থি আছে, সেই লিম্ফ গ্রন্থিতেও এরা মাল্টিপ্লিকেশন করে এবং লিম্ফ গ্রন্থিতেও ফোলা ভাব তৈরি করে। এবং যার জন্য গরুর ব্রিস্কেট রিজিয়ন, মানে দুই সামনের পায়ের মাঝে যে পোর্শন, সেখানেও ফোলা ভাব তৈরি হয়, বা গলার দিকেও ফোলা ভাব তৈরি হয়। যেখানে যেখানে লিম্ফ নোডস গুলো আছে সেখানে সেখানে ফোলা ভাব তৈরি হয়, এবং গায়ে সব জায়গায় গুটি তৈরি হয়। কিছুদিন পর, মানে গুটি এরপর আসে দ্বিতীয় সিমটম হলো, প্রথমে গুটি তৈরি হয়, তারপর দ্বিতীয় সিমটম হচ্ছে গুটি কিছুদিন পর ফেটে সেখানে দগদগে ঘা তৈরি হয়, এবং এই ঘা সারতে বহুদিন টাইম লাগে। সেই জন্য মানে প্রতিদিন নিয়মিতভাবে ড্রেসিং বা যেভাবে সেবা করা যায় গরুকে সেইভাবে করতেই হবে। গুটি ফেটে, দ্বিতীয় লক্ষণ হলো গুটি ফেটে ঘা তৈরি। তিন নম্বর লক্ষণ হলো, এই গুটি তো তৈরি হয়, তার সাথে গুটি সাথে সাথে শরীরে জ্বরও দেখা যায়, জ্বর। এবং জ্বরের যে রেঞ্জ থাকে তা সাধারণত 103 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যায়। 4 নম্বর লক্ষণ হলো খাওয়া দাওয়া একদম অনিচ, খাওয়া দাওয়া মানে অ্যানোরেক্সিয়া। বা ক্ষুধামন্দা। যেহেতু এই ভাইরাস অনেক সময় গরুর বা ক্যাটেলের ক্ষেত্রে জিআই ট্র্যাক্টেও এফেক্ট করে। জিআই ট্র্যাক্ট বলতে মানে খাদ্যনালী, মানে পৈষ্টিক তন্ত্রতেও এফেক্ট করে, যার ফলে সেখানে গুটিও তৈরি হতে পারে, এবং যার জন্য পেনফুল পরিস্থিতি তৈরি হয়। অস্বাভাবিক পরিস্থিতির জন্য গরু তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং অ্যানোরেক্সিয়াতে ভোগে। এবং যেহেতু টেম্পারেচার হাই থাকে, সেহেতু ক্ষুধামন্দা চলে আসে বা অ্যানোরেক্সিয়া চলে আসে। 4 নম্বর। এবার 5 নম্বর কারণ হলো, এই ভাইরাস রেসপিরেটরি ট্র্যাক্টেও এফেক্ট করে। রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে শ্বাসতন্ত্র। রেসপিরেটরি ট্র্যাক্ট এফেক্টেড অথবা শ্বাসতন্ত্র এফেক্টেড হয়। শ্বাসতন্ত্রের বিভিন্ন জায়গায় এই ভাইরাস মাল্টিপ্লিকেশন করতে পারে, যার জন্য তখন গরুর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এবং অনেক সময় শ্বাসকষ্ট হয়, এবং পরিস্থিতি যদি প্রচণ্ড খারাপের দিকে চলে যায়, তখন গরুকে বাঁচানো এই পরিস্থিতি থেকে মুশকিল হয়ে পড়ে। এই হলো 5 নম্বর কারণ। এরপর আসা যাক 6 নম্বরে। আর একটা কথা বলি, এখানে রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে যদি অল্প স্বল্প যদি এফেক্ট করে, সেক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, রিকভারি করে যেতে পারে। কিন্তু যদি খুব বাড়াবাড়ি আকার নেয়, সেক্ষেত্রে রিকভারির চান্স অনেকটা কমে যায়। এরপর 6 নম্বর কারণ, যে সমস্ত গরু হচ্ছে দুধ দিচ্ছে, তাদের প্রোডাকশন কমে যায়, ফলে ফার্মারদের দুধ যেহেতু উৎপাদন কমে যায়, ফার্মাররা তখন লসে রান করে, এবং তাদের দুধ বিক্রি করে যে আর্নিংটা, সেটা তখন কমে যায় তাদের। মিল্ক লেট ডাউন, মিল্ক প্রোডাকশন লো রিডিউস। আচ্ছা বন্ধুরা, বলে রাখি, 4 নম্বর কারণ আমি মনে হয় বলেছিলাম, জিআই ট্র্যাক্ট মানে খাদ্যনালীও এই রোগে ইনভলভ হয়, যেহেতু গরু যেহেতু একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়,
তার জন্য গরু অনেক সময় দুর্বল হয়ে পড়ে, এবং গরু যেহেতু দুর্বল হয়ে পড়ে তখন অনেক সময় তাদের স্লাইন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তখন যেহেতু খাবার খায় না। এটা তোমাদের একটু জানিয়ে দিলাম, ওই সময় আর কি বলা হয় তাই। 7 নম্বর লক্ষণ হলো অ্যাবর্শন। যেহেতু এই রোগে হাই টেম্পারেচার থেকে সাধারণত 3 থেকে 6 পর্যন্ত টেম্পারেচার এসে যায়, তাই এক্ষেত্রে যদি কোনো গর্ভবতী যদি কোনো গরু থাকে, সেক্ষেত্রে সেই গরু অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন, এই হলো মোটামুটি লক্ষণগুলো তোমাদের জানালাম। হ্যাঁ, এবার বলি লাম্পি স্কিন ডিজিজ এই রোগটা কিভাবে ছড়ায়। সাধারণত 3টে রুট দিয়ে এই যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। এক হলো ডাইরেক্ট নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাস প্রবেশ করতে পারে, বা খাবারের মাধ্যমে খাবার খাওয়ার মাধ্যমে প্রবেশ করতে পারে, অথবা যে কোনো কাটাছেঁড়া যেখানে উন্ড হয়েছে সেখানেও জীবাণু অনেক সময় লেগে শরীরে রক্ত সংবহন তন্ত্রে গিয়ে ইনফেকশন করতে পারে। আর এই লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে এবার বলি যে কীভাবে রোগ ছড়ায়। যখন একটা ফার্মে যখন কোনো একটা গরুর বা 2-3টে গরু যখন রোগ হয়, আরও যদি গরু কাছাকাছি থাকে, তখন সেইভাবেও রোগ ছড়িয়ে যেতে পারে। ডাইরেক্ট কন্টামিনেশনের মাধ্যমেও ছড়াতে পারে। এবং এক হলো তাহলে ডাইরেক্ট কন্টামিনেশন, বা কাছাকাছি থাকার জন্য কাছাকাছি সংস্পর্শে থাকার জন্য। আক্রান্ত প্রাণীর কাছাকাছি সুস্থ প্রাণী থাকলে সুস্থ প্রাণীতে রোগ ছড়ায়। 1 নম্বর কারণ। যদি কোনো আক্রান্ত প্রাণী থাকে, সেই আক্রান্ত প্রাণীর কাছাকাছি যদি সুস্থ প্রাণী থাকে, সেই সুস্থ প্রাণী আক্রান্ত প্রাণীর খাওয়া দাওয়া খেলো, বা কাছাকাছি যদি থাকে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেও জীবাণু অনেক সময় সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে, এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। 2 হলো যে সমস্ত মশা মাছি বা গরুর গায়ে বা ছাগলে এঁটুলি থাকে, সেই রক্ত শোষক এঁটুলি বা মশা মাছি রক্ত যেগুলো খায়, সেই রক্ত চোষক এঁটুলি বা মশা মাছি এরাও রোগকে আক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে দিতে সাহায্য করে। কারণ হচ্ছে অসুস্থ প্রাণী থেকে যখনই রক্ত তারা মানে রক্ত খেলো, তারপর যখন সুস্থ প্রাণীতে তারপর যখন রক্ত শাক খেলো, এইভাবেও কাটতে হবে। এবার আসি বন্ধুরা, 2 নম্বর কারণ হলো আক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে মশা মাছি এবং কোনো ভেক্টরের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। মশা মাছি বা এঁটুলি, গরুর গায়ে অনেক সময় এক ধরনের এঁটুলি থাকে, সেই এঁটুলিও এই রোগে ছড়াতে সাহায্য করে। তাই অসুস্থ প্রাণী যখনই অসুস্থ যখনই হয়ে যায় কোনো প্রাণী, তখন তাকে এই মশা মাছি বা এঁটুলি যাতে ওর এই অসুস্থ প্রাণী থেকে কামড়ে যেন সুস্থ প্রাণীকে যদি না কামড়ায়, তার জন্য অসুস্থ প্রাণীটাকে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ওই মশা মাছি অসুস্থ প্রাণীকে কামড়ে যেন সুস্থ প্রাণীকে না কামড়ায়, এর জন্য আর কি। এই মশা মাছি বা এঁটুলির মাধ্যমে ও রোগ ছড়ায়। 3 নম্বর হলো ব্যবহৃত যে সমস্ত সরঞ্জাম, আক্রান্ত প্রাণীতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, সেটা যদি সুস্থ প্রাণীতেও যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এইভাবে রোগ সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে। ব্যবহৃত সরঞ্জাম,
ব্যবহৃত সরঞ্জামের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। ছড়ায়, যেমন ব্যবহৃত সরঞ্জামের মধ্যে পড়ে বিশেষ করে সিরিঞ্জ। যদি আক্রান্ত প্রাণীকে যে সিরিঞ্জ ইউজ হয়েছে বা নিডল ইউজ হয়েছে সেটা যদি আবার সুস্থ প্রাণীতে যদি ইউজ হয়, সেক্ষেত্রেও রোগ এই লাম্পি স্কিন ডিজিজটা ছড়িয়ে পড়তে পারে। বা আক্রান্ত প্রাণীর যে মিল্কিং মেশিন হয়, দুধ দোয়ানোর যে যন্ত্র হয়, সেটা যদি সুস্থ প্রাণীতে ব্যবহার করা হয়, তখন সেক্ষেত্রেও ছড়িয়ে পড়তে পারে। আর 4 নাম্বার হলো প্রজননের মাধ্যমে। যদি আক্রান্ত কোনো ষাঁড় থাকে, সেই ষাঁড় যখন কোনো সুস্থ প্রাণীর সাথে মেটিং করছে, তখন এইভাবে অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে রোগ। আক্রান্ত প্রাণীর বীর্য বা সিমেন থেকেও ছড়িয়ে পড়তে পারে। এই হলো মোটামুটি 4টে কারণ তোমাদের জানালাম কিভাবে রোগ ছড়ায়, লাম্পি স্কিন ডিজিজ কিভাবে ছড়ায়, এর একটা বললাম। হ্যাঁ বন্ধুরা, এবার আসি লাম্পি স্কিন ডিজিজের ট্রিটমেন্ট ও কন্ট্রোল বা প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। ঠিক আছে, একই জিনিস বাংলায় জাস্ট দিলাম। প্রতিকার বা ট্রিটমেন্ট যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেহেতু এর কোনো নির্দিষ্ট চিকিৎসা হয় না। ভাইরাল ডিজিজের সাধারণত নির্দিষ্ট কোনো চিকিৎসা হয় না, যেহেতু ভাইরাস শরীরে যতদিন থাকবে ততদিন রোগ লক্ষণও প্রকাশ পাবে। ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এখনো কোনো সেরকম আবিষ্কার হয়নি, এবং সেই ওষুধ দিয়ে কতটা মানে অ্যান্টিভাইরাল যে সমস্ত অ্যাসিক্লোভির বা যে সমস্ত আছে, সেগুলো লাম্পি স্কিন ডিজিজে কতটা কার্যকর করবে সেটা বলা বা এখনো গবেষণার মধ্যে ওগুলো আছে। তো সেক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে যতটা পারা যায় সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন গরু যদি খাওয়া দাওয়া করছে না, সেক্ষেত্রে স্লাইনের ওপর যেতে হবে, বা হাই টেম্পারেচার হয়ে আছে, সিমটোমেটিক যে ট্রিটমেন্ট আছে বা সাপোর্টিভ যে ট্রিটমেন্টগুলো হয় সেটা করতে হবে আমাদের। এক্ষেত্রে রোগ লক্ষণ অনুযায়ী আমাদের ট্রিটমেন্টের দিকে এগোতে হবে, এবং সেটা অবশ্যই কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা প্র্যাকটিশনার যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী এগোতে হবে। তো আমি কিছুটা তোমাদের আলোচনা করে দিই। যদি জ্বর হয়, জ্বরের ক্ষেত্রে আমরা সিমটোমেটিক যে ট্রিটমেন্ট, প্যারাসিটামল ব্যবহার করতে পারি। লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে প্যারাসিটামল লিখে দেখাই। প্যারাসিটামলের ডোজ হচ্ছে 1 যদি 100 কেজি বা 150 কেজি গরু হয়, তাহলে 1.5 গ্রাম পার 150 কেজি বডি ওয়েট, এই হিসেবে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। কোনো যাতে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, তার জন্য কিছু অ্যান্টিবায়োটিক, যেমন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বা অ্যাম্পিসিলিন, ক্লক্সাসিলিন বা এনরোফ্লক্সাসিন, এই জাতীয় ফোরকুইনোলোনস গ্রুপের অ্যান্টিবায়োটিক এই যেগুলো ইউজ করা যেতে পারে। অথবা এনরোফ্লক্সাসিন, এই জাতীয় অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা যেতে পারে, এবং এদের পার্টিকুলার ডোজও আছে। সেগুলো নিয়ে যদি তোমরা বলো পরে, নয় এইগুলো ডোজগুলো আমি পরে ডিসক্রাইব করে দেবো তোমাদের। এই লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে যদি লাং ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে গরুর যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্টের জন্য
যদি হয় সেক্ষেত্রে ডেরিফাইলিন ইঞ্জেকশন প্রয়োগ করা যেতে পারে। ডেরিফাইলিন ইঞ্জেকশন প্রয়োগ করা যেতে পারে। আর গরু যদি একদমই খাওয়া দাওয়া বা মোষ যদি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে তখন স্লাইন দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে ডেক্সট্রোজ বা রিঙ্গার ল্যাকটেড স্লাইন দেওয়া যেতে পারে। ডিএনএস বা রিঙ্গার ল্যাকটেড। ইনফিউশন, আইভি ইনফিউশন, এইগুলো বড় গরুর ক্ষেত্রে সাধারণত 2-3টে বোতল করে সকাল বিকেল করে দেওয়া যেতে পারে। তার সাথে মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশন যেমন কনসিপ্লেক্স বা বেলামিল এই জাতীয় ইঞ্জেকশনগুলো দেওয়া যেতে পারে, যাতে গরু খাওয়া দাওয়ায় আবার ফিরে ব্যাক করতে পারে, এর জন্য দেওয়া যেতে পারে। যেসব জায়গায় ঘা হয়, ঘায়ে সাধারণত ড্রেসিং ভালোভাবে করতে হবে। ড্রেসিংয়ের জন্য আমরা ড্রেসিং অয়েল, ভেটেরিনারি ক্ষেত্রে যে সমস্ত ড্রেসিং অয়েলগুলো আছে সেগুলো ইউজ করা যেতে পারে, অথবা স্কিন হেল স্প্রে দেওয়া যেতে পারে। যদি ওই ঘায়ে যদি পোকা তৈরি হয়, স্কিন হেল স্প্রে খুবই ভালো কাজ করে। নিয়মিতভাবে ড্রেসিং অবশ্যই দরকার, এবং গরুকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। আর পুষ্টিকর খাদ্য, জিঙ্ক সমৃদ্ধ খাদ্য এবং মাল্টিভিটামিন জাতীয় খাবার অবশ্যই এই সময় দিতে হবে, যাতে ইমিউনিটি ডেভেলপ করে। পুষ্টিকর খাদ্য অবশ্যই দিতে হবে এই ক্ষেত্রে। এই হলো মোটামুটি ট্রিটমেন্ট হিসেবে বা প্রতিকার হিসেবে যে সমস্ত আমরা ব্যবস্থা নিতে পারি সেগুলো। আর প্রতিরোধ বা কন্ট্রোলের ক্ষেত্রে একমাত্র ভ্যাকসিনই কার্যকর এই রোগের জন্য। এবং লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন এখন বেরিয়ে গেছে, যেটা সরকারিভাবে এখন দিচ্ছে অনেক হাসপাতালেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক হাসপাতালেই এখন ভেটেরিনারি যে পশু হাসপাতালগুলো আছে সেখানে অনেক জায়গাতেই দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে এখন এই লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর যে সমস্ত আক্রান্ত গরু যাতে রোগ স্প্রেড না করে, সুস্থ গরুতে যাতে না ছড়ায়, তার জন্য ওই আক্রান্ত গরুকে আলাদা করে কোয়ারেন্টাইন হিসেবে আলাদা করে রাখতে হবে, এবং তাকে পুরোপুরি মশারি ঢেকে ভালোভাবে রাখতে হবে, যাতে ওই আক্রান্ত পশুকে কোনো মশামাছি কামড়ে ওই যে সুস্থ পশুকে যেন না কামড়ায়। যদি সুস্থ পশুকে কামড়ায় তখন সুস্থ পশুতেও ছড়িয়ে যেতে পারে রোগ, তার জন্য মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আমি মোটামুটি তোমাদের একটা জেনারেল নলেজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে, আশা করি তাতে আমারও খুব ভালো লাগবে। এবং এই ধরনের ভিডিও যাতে আমি আরও করতে পারি, তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই যাতে না ভুলো, এটা আমার কাছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি। এরপরে নেক্সট ভিডিওতে কোনো একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।